বিএনপির ভিতরে রয়ের অনেক চর আছে। তো এরকম ভারতে প্রধানমন্ত্রী একদিকে যাচ্ছে, যারা চর আছে তারা দেখা যাবে যে বিএনপিকে আরেকদিকে নিয়ে যাবে। আমি কোনোদিন দেখি নাই যে সীমান্তে বিজিবি এই যে এখন যেভাবে করে আসলে আত্মমর্যাদা নিয়ে কথা বলছে, ডিফেন্স করতেছে এবং বলতেছে যে আমাদেরও কিন্তু বন্দুক আছে, গুলি আছে, এগুলো কিন্তু হাতে চুরি করার জন্য কিন্তু এগুলো দেওয়া হয় নাই, আপনারা গুলি করলে আমরাও গুলি করতে পারি। এখন এখানে তিনটা বিরোধী দল যদি আমরা ধরি মোটা দাগে, এবং আওয়ামী লীগের পিছনে তো ইন্ডিয়া আছে, মানে বিজেপি সরকারের যে আধিপত্যবাদী চরিত্র তারা তো আসে দেখতেছে। তাহলে এতগুলো বিরোধী দল কি আসলে বিএনপি সরকার একা মোকাবেলা করতে পারবে না? এটা একটা টাফ কোয়েশ্চেন যে বিএনপি আসলে তার পূর্ণ মেয়াদ পার করতে পারবে কিনা, এবং এটা একটা ভারী প্রশ্ন। যদি এই প্রশ্নটা আপনি আমাকে করেছেন, বাংলাদেশের এই দীর্ঘ 7-8 বছরের যে গুরুত্বপূর্ণ রাজনীতির সময়গুলো এবং টার্নিং পয়েন্ট, সেই সময়গুলোতে এবং একদম রাজনীতির কেন্দ্রবিন্দু থেকে, রাজনীতি করার অভিজ্ঞতা থেকে যদি বলি, বিএনপি সরকার আসলে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করতেছে। এটা একদিকে আমেরিকা চাপ দিচ্ছে, আরেকদিকে ইন্ডিয়া চাপ দিচ্ছে। এই যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট, একটা দ্বিপাক্ষিক, একটা নির্বাচনের 3 দিন আগে একটা বাণিজ্য চুক্তি করলো, বা এতে তো বাংলাদেশকে একদম গলায় ফাঁসি লাগাই দিচ্ছে। এবং সেই সময় যিনি জাতীয় নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন, আমাদের প্রধান উপদেষ্টা, তৎকালীন মাননীয় প্রধান উপদেষ্টা খলিলুর রহমান, তিনি কিন্তু এখন পররাষ্ট্রমন্ত্রী, তিনি আবার এখন জাতিসংঘের সাধারণ পরিষদের এখন কিন্তু প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তাহলে সেই সময় তিনি দেশের পক্ষে একটা ভূমিকা, শক্তিশালী ভূমিকা রাখতে পারলেন না। তার কি কপালে পিস্তল রেখে, না বুকে ছুরি রেখে তাকে এই চুক্তি করানো হয়েছে? অবশ্যই আমি আশা করব যে আমেরিকার যে মরণ ফাঁদ, এই ফাঁদ থেকে বের হয়ে আসার জন্য এই সরকার কাজ করবে। খলিলুর রহমান উনি কূটনৈতিক তৎপরতা চালাবেন, এবং আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিএনপি সরকার, বিএনপি গণ অধিকার পরিষদের অ্যালায়েন্সের সরকার, আমরা দেখেছি যে আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর, তিনি কিন্তু তার জায়গা থেকে তার অভিব্যক্তি ব্যক্ত করেছেন যে তিনি কিন্তু এই চুক্তির পক্ষে নন। ভেরি স্ট্রংলি তার ফেসবুকে কিন্তু তিনি পোস্ট দিয়েও জানিয়ে দিয়েছেন। সুতরাং এখানে কিন্তু গণ অধিকার পরিষদের যে অবস্থান, এটা কিন্তু ভেরি ক্লিয়ার। সেই জায়গা থেকে আমি মনে করি যে এটি থেকে বের হয়ে আসা এবং এটিকে আসলে গণবান্ধব, জনবান্ধব হওয়ার ক্ষেত্রে কাজ করবেন। এবং পাশাপাশি আমরা দেখছি যে আমার জন্মের পরে থেকে আমি তো আওয়ামী লীগের শাসনামল দেখেছি, আমি কোনোদিন দেখি নাই যে সীমান্তে বিজিবি এই যে এখন যেভাবে করে আসলে আত্মমর্যাদা নিয়ে কথা বলছে, ডিফেন্স করতেছে এবং বলতেছে যে আমাদেরও কিন্তু বন্দুক আছে, গুলি আছে, এগুলো কিন্তু হাতে চুরি করার জন্য কিন্তু এগুলো দেওয়া হয় নাই, আপনারা গুলি করলে আমরাও গুলি করতে পারি। এই যে দেখছি আমরা এই প্রজন্ম, এটা কিন্তু কখনো দেখি নাই। এটা কিন্তু অবশ্যই এই সরকারের একটা সাহসিকতা আমি বলবো। এই যে ভারত কুশিন খেলছে, একটা চাপ প্রয়োগ করতেছে একদিকে, এটা কিন্তু বাংলাদেশের এই সময় যে বিএনপি সরকার এবং তার অ্যালায়েন্সে যারা আছে তাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ। এবং পাশাপাশি আমি কিন্তু আর একটা চ্যালেঞ্জের কথা যদি বলি, দেখেন বিএনপি যদি কেবলমাত্র একাই সরকার চালাতে চায়, তাহলে তার বিরোধী দল আওয়ামী লীগ, জাতীয় নাগরিক পার্টি এবং জামাত। তাহলে এখন এখানে তিনটা বিরোধী দল যদি আমরা ধরি মোটা দাগে, এবং আওয়ামী লীগের পিছনে তো ইন্ডিয়া আছে, মানে বিজেপি সরকারের যে আধিপত্যবাদী চরিত্র তারা তো আসে দেখতেছে। তাহলে এতগুলো বিরোধী দল কি আসলে বিএনপি সরকার একা মোকাবেলা করতে পারবে না? এবং জামাত, এনসিপি এবং আওয়ামী লীগ সবার সাথে কি একই ধরনের আচরণ হবে? আওয়ামী লীগের সাথে যে আচরণ, সেটা কি তাহলে জামাত, এনসিপির সাথে বিএনপি সরকার করবে? আমি মনে করি না। আমি মনে করি যে এক্ষেত্রে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি তার জায়গা থেকে অবশ্যই খুব প্রত্যুৎপন্নমতিত্ব সম্পন্ন সিদ্ধান্ত গ্রহণ করবেন। জাতীয় ঐক্যটা উনি অবশ্যই ধরে রাখবেন। এই যে অন্তত এই 5 বছরের মেয়াদে তিনি জাতীয় ঐক্যটা ধরে রাখার ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের সাথে অনেক ছাড় দিয়ে কাজ করবেন, সবাইকে সাথে নিয়ে কাজ করবেন। এবং যেটা বলতে পারি আসলে যে বিএনপির সাথে যারা এখন অ্যালায়েন্সে আছেন, বিশেষ করে বিএনপির সাথে সবচেয়ে বড় শরিক দল কিন্তু গণ অধিকার পরিষদ, পাশাপাশি গণসংহতি আন্দোলন, এনডিএম সহ আরও যারা অ্যালায়েন্সে আসেন, আমি মনে করি যে তাদের প্রতি যে একটা কমিটমেন্ট ছিল জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনের আগে, যে তাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে এবং সেখানে তাদেরকে পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দেওয়া হবে এবং তাদেরকে ব্যাপকভাবে সেখানে ফ্যাসিলিটেট করা হবে সরকার পরিচালনার ক্ষেত্রে, তাদের এই শক্তিটাকে কাজে লাগানো হবে এবং দেশ গঠনে তাদের ভূমিকা রাখার সুযোগ দেওয়া হবে। সেই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত অনেকটা সংকুচিত আছে। আমি মনে করি যে সেক্ষেত্রে অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এটা বিবেচনা করবেন, বিশেষ করে যে তারুণ্য নির্ভর দল গণ অধিকার পরিষদ বা জুনায়েদ সাকিব ভাইদের মতো এরকম সংগ্রামী চরিত্রে যারা আছেন, ববি হাজ্জাজ ভাইদের মতো, এবং হেফাজতে ইসলামের যদি জমিয়তুল উলামা ইসলাম তাদের নেতৃবৃন্দরা আছেন, জমিয়তুল উলামা ইসলামের অনেকে যারা নির্বাচন করেছিলেন কিন্তু সবাই হেরে গেছেন, তাদেরকেও আসলে সরকার পরিচালনায় অংশগ্রহণ করানো উচিত। তাহলে বিএনপি সরকার একটা ভালো শক্তিশালী সরকার হবে। এবং পাশাপাশি আমি এটা আমার একদম ব্যক্তিগত, যেহেতু ভারী প্রশ্ন করছেন, উত্তরটা একটু ভারী হচ্ছে, যে আমার মনে কেন যেন ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই 5 বছর টার্মটা অন্তত এই সরকার
একটা পর্যায়ে আলাপ আলোচনার ভিত্তিতে জামাত এবং এনসিপি থেকেও একটা জাতীয় সরকারের কেন্দ্রিক অংশগ্রহণ এটা করতে পারেন কিনা, এটা সেই সরকার ভেবে দেখতে পারেন আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। এটা আমার মনে হয় যে এটা হয়তো করবেন একটা পর্যায়ে। এটা আমার কেন জন্য মনে হয় যে এটা হবে, এবং তার আগে অবশ্যই শরিক দলগুলোকে আরো বেশি ফেসিলিটেড এবং তাদেরকে কাজে লাগানো উচিত, এটা আমি মনে করি। তাহলে আমার মনে হয় যে 5 বছর কেন, এই সরকার 5 বছর 10 বছর আরো অনেক মেয়াদে এই সরকার যাওয়ার মতো তাদের সুযোগ আছে। আর এরকম যদি না করে তাহলে নানামুখী চ্যালেঞ্জ আসলে তাদের জন্য এককভাবে একা একা মোকাবেলা করা সম্ভব হবে না। কারণ দেখেন, এটা তো অনেক বড় সরকার, অনেকগুলো মন্ত্রী, তো তাদের ভিতরে আপনারা তো দেখেছেন যে বিএনপির যারা মন্ত্রী ছিলেন তাদের অনেকেই তো বলছেন, বলেন নাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন, উনি তো বলছেন যে বিএনপির ভিতরে রয়ের অনেক চর আছে। তো এরকম ভারতের প্রধানমন্ত্রী একদিকে যাচ্ছে, যারা চর আছে তারা দেখা যাবে যে বিএনপিকে আরেক দিকে নিয়ে যাবে, ভুলভাল বুঝাবে, সংকট তৈরি করবে দেশের ভিতরে, আছে না থাকে। তো এটা আমার মনে হয় যে অনেক ব্রড আপনার ফিল্ডে এটা চিন্তা করা উচিত। এবং অবশ্যই আমি মনে করবো যে এখন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা আছেন এই সরকারের ক্যাবিনেটে, তাদেরকে একটা টেস্টিং পিরিয়ডে মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন। আমি মনে করি যে দ্রুতই আসলে এই জায়গাগুলোতে যোগ্য ব্যক্তিদেরকে সেখানে দেওয়া হবে, যারা বিগত সময়গুলোতে পুর খাওয়া নেতৃত্ব, রাজপথে ছিলেন, আন্দোলনে ছিলেন, মাঠে ছিলেন, রাজনীতি বোঝেন, যারা আপনার হচ্ছে নির্যাতিত নিপীড়িত হয়েছেন, অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে দিবেন। হুট করেই কাউকে কেউ আলোচিত হয়েছে বা কোনো আরো সুপারিশ, দেশি বিদেশি সুপারিশে কাউকে নিয়োগ দেওয়া, এই ধরনের কাজ উনি করবেন না, সেটা আমি মনে করি, না করলে সেটা ভালো হবে।